হ্যালো চ্যাম্পিয়ন্স, স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্সে। আশা করি তোমরা সবাই তোমাদের প্রিভিয়াস পড়াগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। দেখো, সেকেন্ড চ্যাপ্টারে আমরা আলোচনা করছিলাম জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার, এবং সেখানে বেশ কয়েকটা আমরা প্রথম দিনে ক্লাসে প্রাথমিক শুধুমাত্র ধারণা নিয়ে আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় দিনে শুধুমাত্র আমরা ক্রোমোজোম সম্বন্ধে পড়েছিলাম এবং পড়েছিলাম ডিএনএ, জিন, ক্রোমোজোম এদের মধ্যে সম্পর্ক। আজকে যেটা পড়বো, দেখো নোট ডাউন করেছি আমি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। কিন্তু ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার আগেই আমরা আজকে পড়ব শর্করা, এবং একটা টার্ম তোমরা হয়তো নতুন শুনবে বা এর আগেও ক্লাস 9-এ শুনেছো হয়তো, নাইট্রোজেন যুক্ত বেস বা নাইট্রোজেন বেস। কেন এগুলো লিখলাম? লেখার কারণ একটাই, যে ক্রোমোজোমের যখন রাসায়নিক উপাদানগুলি পড়ব তখন ছোট ছোট আমাদের কনসেপ্টের দরকার হবে বা ধারণার দরকার হবে, যেগুলো আমরা আগেই ক্লিয়ার করে নিয়ে তারপরে আমরা এই রাসায়নিক উপাদানে যাব। চলো তো শুরু করি। দেখো, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার প্রাককালেই আমরা প্রথমে জেনে নেব শর্করা। এই শর্করাটা কি, যাকে ইংরেজিতে বলা হয় আমাদের কার্বোহাইড্রেট। কি বলা হয়? কার্বোহাইড্রেট। তোমরা ক্লাস 9-এ পড়েছো জীবজগতের যে স্তর বা গঠন স্তর চ্যাপ্টারটাতে, সেখানে এই শর্করা সম্বন্ধে তোমরা কিন্তু পড়েছো। এই শর্করা অ্যাকচুয়ালি কি? এই শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত একটি যৌগ, তার নাম হচ্ছে আমাদের শর্করা। কী কী থাকবে শর্করার মধ্যে? মেনলি কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। আবার এদের গঠনের অনুপাত হবে 1:2:1, 1:2:1। অর্থাৎ এই শর্করা যৌগটিতে বা শর্করাতে বা কার্বোহাইড্রেটে কার্বনের পরিমাণ থাকবে আমাদের 1, তখন হাইড্রোজেনের পরিমাণ থাকবে 2 এবং তার সঙ্গে অক্সিজেনের পরিমাণ থাকবে 1। অর্থাৎ এদের অনুপাত কী হবে? 1:2:1 অনুপাতে মিশ্রিত হয়ে যে যৌগটা তৈরি করবে তার নাম হচ্ছে আমাদের এই শর্করা। নোট ডাউন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে মনে রাখবে, এই শর্করা এই কার্বন পরমাণুর সংখ্যার উপরে ডিপেন্ড করে এই শর্করাগুলোর নাম বিভিন্ন রকমের হয়। তোমরা একটা খুব পরিচিত শর্করার নাম তোমরা জানো, আমি যদি এখনই সংকেতটা লিখি তোমরা পট করে বা তোমরা চট করে কিন্তু বলে দেবে, C6H12O6। এটা কিসের সংকেত? এটা তোমরা বলবে স্যার এটা তো হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত, তাই তো? তো গ্লুকোজের সংকেত দেখো C6, অর্থাৎ এই গ্লুকোজে 6টি কার্বন পরমাণু আছে, অর্থাৎ একে আবার বলা হয় হেক্সোজ শর্করা। হেক্সোজ কেন? হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে 6। গ্লুকোজে দেখো 6টি কার্বন আছে না? আর আমি বললাম যে এই কার্বন পরমাণুর সংখ্যার উপরেই ডিপেন্ড করে এই শর্করার বিভিন্ন রকম নাম হয়, ঠিক আছে? যেমন আমরা বললাম গ্লুকোজ, সেই গ্লুকোজটা হচ্ছে আমাদের হেক্সোজ শর্করা বা হেক্সোজ সুগার বলা হয়। এবার আমাদের আজকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। দেখো, এর আমি যদি পেন্টোজ সুগার লিখি তাহলে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে এখানে কটি কার্বন পরমাণু হতে পারে। তার আগে তোমাদের আমি বলে দিই যে বিজ্ঞানের ভাষায় পেন্টা মানে হচ্ছে 5। এখানে যেমন হেক্সা মানে কত বললাম? 6, তেমনই পেন্টা মানে হচ্ছে 5। অর্থাৎ পেন্টোজ কথার এখানে অর্থ হচ্ছে এই শর্করাতে নিশ্চয় 5 কার্বন যুক্ত হবে। এই শর্করাটি 5 কার্বন যুক্ত হবে, 5 কার্বন পরমাণু যুক্ত হবে বলে এর নাম কি আমাদের পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা। তোমরা এই টার্মটা খুব পাবে যে পেন্টোজ শর্করা, পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের উদাহরণ হচ্ছে, যেটা পড়বো আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে রাইবোজ। এই রাইবোজটি হচ্ছে একটি পেন্টোজ শর্করা। তোমরা কি ভাগগুলো বুঝতে পারছো? তোমরা কিন্তু ক্লাস 9-এ এগুলো অলরেডি পড়ে এসছো, তবু আমি তোমাদের আবার প্রাথমিকভাবে শুরু করলাম যাতে তোমাদের এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদানটা ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে? ছোট্ট ছোট্ট যদি মনে কোথাও কোশ্চেন হয় আমাকে কমেন্টে উল্লেখ করো, আমি তোমার সেই কমেন্টে তোমার সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? ছোট প্রশ্ন হলো প্রশ্ন করবে,
ঠিক আছে, তাহলে দেখো শর্করার কার্বনের উপরে ডিপেন্ড করে আমি কি বললাম, শর্করাকে প্রকারভেদ করা হয়। ঠিক আছে, যদি কার্বনটি 4টি কার্বন দিয়ে গঠিত হয় বা 4টি কার্বন পরমাণু দ্বারা গঠিত, তাহলে আমরা কি বলবো, টেট্রোজ। যদি 3টি কার্বন পরমাণু দ্বারা গঠিত হয় তাহলে আমরা বলবো ট্রায়োজ সুগার। আর যদি এখানে দেখো পেন্টোজ সুগার লিখেছি না আমরা, কেন পেন্টোজ সুগার লিখলাম, কারণ আমাদের এখানে পড়তে হবে কোথায়, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার সময় পেন্টোজ সুগার, যার নাম হচ্ছে রাইবোজ। তাহলে রাইবোজে কটি কার্বন থাকবে, তোমরা বলবে স্যার 5টি কার্বন থাকে। ক্লিয়ার, 5টি কার্বন থাকে। এতটুকু তোমরা জানতে হবে যে রাইবোজ কি একটি, রাইবোজ হচ্ছে আমাদের শর্করা এবং রাইবোজের মধ্যে 5টি কার্বন পরমাণু থাকবে। আর যদি তোমাদের আমি এখনই বলি যে এই অনুপাত থেকে এই পেন্টোজ সুগার বা রাইবোজের সংকেত কী হবে, আমি সবসময় বললাম শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সর্বদা 1:2:1 অনুপাতে মিশ্রিত হয়ে এই যৌগটা তৈরি করবে। তাহলে যদি এখানে কার্বনের সংখ্যা আমাদের 5 হয়, কার্বনের সংখ্যা যদি এখানে কী হয় আমাদের 5 হয়, এখানে কী হবে তাহলে হাইড্রোজেন কতটি হবে, 2 গুণ হয়ে যাবে, ওর অনুপাতটা কত 1:2:1, তাহলে হাইড্রোজেন হবে 2 গুণ হয়ে যাবে, তাহলে 5×2 = 10, এবং অক্সিজেন হবে কত আবার 1 বলতে আমাদের যদি কার্বন সংখ্যা 1 হয়, যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে হাইড্রোজেনের পরিমাণটা 2 হবে এবং অক্সিজেনের পরিমাণ 1 হবে। এটা হচ্ছে ওদের অনুপাত। ঠিক আছে, তাহলে আমি বললাম পেন্টোজ শর্করাতে বা রাইবোজে 5টি কার্বন থাকে, 5টি কার্বন থাকে। তো এখানে লিখে দিলাম আমরা C5, তাহলে হাইড্রোজেন কত হবে 2 গুণিত 5 10 এবং অক্সিজেন হবে 5। এটা হচ্ছে আমাদের রাইবোজ সুগারের বা রাইবোজ শর্করার সংকেত। ঠিক আছে, এবার এই শর্করাগুলির দেখো কার্বন সংখ্যা 5 মানে কি, নিশ্চয়ই ওই স্ট্রাকচারটা বড় হবে। তোমাদের ক্লাস 10-এ শুধুমাত্র জানতে হবে যে এই ক্রোমোজোম কী নিয়ে গঠিত হয়, এতগুলো স্ট্রাকচার মেনলি ভালো করে পড়তে হবে না, এগুলো শুধু তোমার ধারণার জন্য। কারণ তোমাদের যে এইগুলো ক্লাস 10-এ নতুন করে এত বেশি ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটাই কারণ, তোমরা যাতে পরবর্তীতে যে নিট পড়বে যারা বা যারা আর বায়োলজির বিভিন্ন স্ট্রিমে যাবে তারা কিন্তু এই জিনিসগুলোতে ক্লিয়ার থাকতে হবে। আমরা নিজে ভুক্তভোগী, আমরা হায়ার ক্লাসে পড়াশোনা করতে গিয়ে কিন্তু এগুলো আমাদের বেসিক ক্লিয়ার ছিল না বলে আমাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি চাই না যে তোমাদের সেই সমস্যাটা হোক, তোমরা এখন থেকে বেসিক একদম পুরো ক্লিয়ার করে এগিয়ে যাও। ঠিক আছে, তো এই পেন্টোজ শর্করাগুলি একটি স্ট্রাকচারগুলো বড় হবে নিশ্চয়, কারণ কার্বনের পরিমাণ 5টা। যদি আমি পেন্টোজ শর্করা একটা সংকেত লিখতে যাই তাহলে 5 কার্বন যদি আমরা লিখি, 1 2টি কার্বন 3টি কার্বন 4 5। ঠিক আছে, এগুলো কিন্তু হাইড্রোজেন। এটা হ্যাঁ, কার্বন যোজ্যতা কত তোমরা জানো নিশ্চয়ই, তোমরা বলবে 4, তাই তো। দেখো এখানে কার্বনের সংখ্যা কত, 1 2 3 4 5। এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে না, জাস্ট তোমার ধারণা ক্লিয়ার হওয়ার জন্য যে এই রাইবোজ সুগারের সংকেতটা অ্যাকচুয়ালি কীরকম। ক্লিয়ার, তো এখানে কার্বন সংখ্যা কত আমরা লিখেছি দেখো 5টি, তো 1 2 3 4 5, 5 কার্বনযুক্ত। এই রাইবোজ সুগারের মধ্যে তোমরা পড়বে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের সময় একবার রাইবোজ পড়বে, আবার একবার পড়বে ডিঅক্সি রাইবোজ পড়বে। আমি বললাম তোমাদের পড়ানো শুরুর আগেই তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করবো, সেজন্যই আমি তোমাদের এতগুলো বোঝাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে কত রকম আমরা শর্করা পড়বো এখানে আমরা এটা মুছে দিই, তোমাদের নোট ডাউন করা হয়ে গেছে, আমি মুছে দিই এটা। হ্যাঁ, দেখো রাইবোজ এই সুগার বা রাইবোজ শর্করা পড়তে গিয়ে তোমরা এখানে 2টো টাইপের রাইবোজোমের কথা পড়বে। এক নর্মাল রাইবোজ, ঠিক আছে, রাইবোজ পড়বে, আবার পড়বে তোমরা এখানে ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ। দুটো টার্ম পড়বে, এক হচ্ছে রাইবোজ আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ। স্যার এগুলো কেন পড়াচ্ছেন? পড়াচ্ছে এই কারণে যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানে এই দুটো টার্ম তোমরা পাবেই এবং এই টার্ম দুটো তোমাদের বুঝতে হবে।
দেখো এবার আমি বুঝাচ্ছি যে এই যে রাইবোজের আমি একটা এখানে সংকেত লিখেছি, ঠিক আছে, এটাকে বলা হয় রৈখিক সংকেত বা লিনিয়ার সংকেত, রৈখিক গঠন কার, রাইবোজ শর্করার, ঠিক আছে। দেখো এখানে কার্বনের সংখ্যা কত, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। চাপ নেওয়ার কিছু নেই, জাস্ট আমি পরপর নাম্বারিং করি। দেখো 5টা সি লিখেছি আমি, এবং হাইড্রোজেন আর অক্সিজেন লেখা আছে, কারণ শর্করার সময় পড়ানোর সময় কী বললাম যে শর্করা অবশ্যই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন উপাদান দিয়ে তৈরি হবে, কী অনুপাতে, 1:2:1 অনুপাতে, তাই তো। জাস্ট ওই গঠনটাকে আমরা এখানে লিখেছি। তোমরা আবার এগুলো 11-12 বিশালভাবে পড়বে এবং ভালোভাবে পড়বে, তখন কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমরা মাধ্যমিক থেকে এগুলো জানি। শুধুমাত্র আমি এখানে সরল একটা সংকেত লিখেছি, দেখো যে 1 2 3 4 5 কার্বনযুক্ত একটা স্ট্রাকচার, যেখানে কি থাকবে, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল রাইবোজের সংকেত, এই যে আমরা লিখেছি এখানে রাইবোজ। তোমরা দেখতে পাচ্ছ, আমি বললাম না যে শর্করা পড়ার এখানে যখন আমরা পড়বো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, সেখানে আমরা 2 ধরনের রাইবোজ সুগার দেখতে পাবো। তো এই যে রাইবোজ লিখলাম, এই রাইবোজের সংকেতটা হচ্ছে নর্মালি এরকম। এবার এখানে দেখো ডিঅক্সিরাইবোজ, এই কথাটার বুঝতে গেলে তোমাকে অবশ্যই 11 উঠতে হবে এবং 12 উঠতে হবে। তবুও তোমার ক্লাস 10-এর মতো করে আমি তোমাকে যদি বোঝাতে চেষ্টা করি, তাহলে এই যে 2 নম্বর কার্বন তোমরা দেখতে পাচ্ছ, এই 2 নম্বর কার্বনে যখন এখানে হাইড্রোজেনটা কী হবে, বেরিয়ে যাবে। শুধু এইটুকু গঠন মনে রেখো যে এখানে আমাদের কি ছিল, নর্মালি ক্ষেত্রে OH ছিল। তো OH-এর ক্ষেত্রে আমি কি বললাম, শুধুমাত্র যখন H থাকবে না তখন ওই সুগারকে বলবো আমরা ডিঅক্সিরাইবোজ সুগার। এতটুকুই তোমাদের জাস্ট ক্লাস 10-এর অনুযায়ী মাথায় রাখতে হবে। কি রাখতে হবে, যে 2 রকম আমরা সুগারের কথা পাবো, একটা হচ্ছে রাইবোজ সুগার, যার নর্মাল স্ট্রাকচার 2 নম্বরে কি থাকবে, এখানে OH থাকবে, কিন্তু যখন ডিঅক্সিরাইবোজের কথা আসবে তখন কিন্তু এই 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? কেন, এগুলো 11-12 পরে বুঝতে পারবে। শুধু এটু মনে রাখো যে ডিঅক্সিরাইবোজ বলতে আমরা বুঝবো 2 নম্বর কার্বন থেকে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে বলে কি বলবো আমরা, ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। ক্লিয়ার? তোমার নোট ডাউন করলে কি পড়লাম আপাতত আমরা এখন পর্যন্ত? আমরা শুধুমাত্র পড়লাম শর্করার প্রাথমিক ধারণা, যে শর্করার মধ্যে কি আমরা পড়বো কি, রাইবোজ সুগার। আর এই রাইবোজ সুগারটা হচ্ছে পেন্টোজ সুগার, অর্থাৎ এর মধ্যে 5টা কার্বন থাকবে। দেখো স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5। তো সেখানে আমরা পড়তে গিয়ে বললাম যে রাইবোজের ক্ষেত্রে আমরা পড়বো একটা রাইবোজ পড়বো, আর একটা পড়বো হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এদের গঠন স্ট্রাকচার একই, পার্থক্য কোথায়, যে রাইবোজের ক্ষেত্রে এখানে OH থাকবে, রাইবোজের ক্ষেত্রে এখানে OH-টাই থেকে যাবে, কিন্তু যখন ডিঅক্সিরাইবোজ সুগারের কথা বলবো তখন তোমরা মনে রাখবে যে এই 2 নম্বর কার্বন থেকে হাইড্রোজেনটা তখন থাকবে না। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের শর্করার প্রাথমিক ধারণা, যেটা তোমরা সুন্দর করে নোট ডাউন করো, নাহলে কিন্তু পরবর্তীতে বুঝতে খুব অসুবিধা হবে। এবার দেখো আরেকটা আমরা টার্ম এখানে লিখে রেখেছি, নাইট্রোজেন বেস। ঠিক আছে, নাইট্রোজেন বেস বা ক্ষার এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার সময়ও আমাদের পড়তে হবে। তার আগে তোমাদের একটু ধারণা দিয়ে দিই যে এই নাইট্রোজেনযুক্ত বেস বা নাইট্রোজেন বেস অ্যাকচুয়ালি কী বা কত ধরনের হয়, সেগুলো একটু ধারণা দেবো তোমাদের। তো এটা লেখা হয়েছে তোমাদের, আমি মুছে দিই এটা। হ্যাঁ, তোমাদের যদি অল্প কোথাও তোমাদের অসুবিধা হয় যে স্যার আমি এই লাইনটা বুঝতে পারছি না, তো কাইন্ডলি তোমরা আমাদের টেলিগ্রাম বক্সে যোগাযোগ করবে। আমি তোমাদের সেখানে 24 ঘন্টায় তোমাদের ফলো করি। তোমাদের যে কোনো সমস্যা হবে আমি তোমাদের কমেন্টের সঙ্গে সঙ্গে উত্তর দেবো। ঠিক আছে? তো দেখো এই নাইট্রোজেনযুক্ত বেস এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার সময় আমাদের পড়তে হয় মেনলি। তো এই নাইট্রোজেনযুক্ত বেস প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, প্রথমত 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তোমরা নোট ডাউন করো। কিন্তু আমি কি বললাম যে নাইট্রোজেনযুক্ত ক্ষার, ওর মধ্যে নাইট্রোজেন থাকবেই। ঠিক আছে, তো এর 2টো ভাগ আছে। প্রথমত একটা হচ্ছে আমাদের পিরিমিডিন, পিরিমিডিন বেস, এবং আরেকটি হচ্ছে আমাদের পিউরিন বেস, পিউরিন বেস। এই পিরিমিডিন বেসের মধ্যে তোমরা নোট ডাউন করো কি কি হবে, আর পিউরিন বেসের মধ্যে কি কি হবে। পিউরিন বেসের মধ্যে হবে অ্যাডেনিন নামক একটি বেস, অ্যাডেনিন, এবং দ্বিতীয়ত হচ্ছে গুয়ানিন,
আর এদিকে পিরিমিডিনের মধ্যে থাইমিন, সাইটোসিন, এগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত বেস। ঠিক আছে, নাইট্রোজেনযুক্ত বেসকে তাহলে প্রধানত কীভাবে ভাগ করা হয়? পিরিমিডিন আর হচ্ছে পিউরিন। এই পিরিমিডিন পিউরিনের মধ্যে শুধু স্ট্রাকচারগত পার্থক্য হয় কীরকম, যে পিউরিনেরা হচ্ছে ডবল রিং স্ট্রাকচার আর পিরিমিডিন হচ্ছে আমাদের সিঙ্গেল রিং স্ট্রাকচার। তোমরা এগুলো বড় ক্লাসে বুঝবে, তবুও আমি তোমাদের যদি কোনো প্রশ্ন হয় তার জন্য আমি বলে দিলাম যে নাইট্রোজেনযুক্ত বেসকে গঠনের উপরে ডিপেন্ড করে দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে পিরিমিডিনযুক্ত বেস আর একটা হচ্ছে আমাদের পিউরিনযুক্ত বেস। আমি যদি পিউরিনকে ইংরেজিতে লিখতে যাই তাহলে আমরা কীভাবে লিখব? PURINE, তাই তো, পিউরিন। আবার অ্যাডেনিনের ADANINE, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। ক্লিয়ার? এগুলো হচ্ছে ইংরেজিতে আমি টার্মগুলো লিখলাম। তো এখানে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার সময় কোনগুলো মনে রাখতে হবে? অ্যাডেনিনের এ, প্রথম টার্মটা যে অ্যাডেনিন কী দিয়ে বোঝাবে? আমাদের এ দিয়ে। এবং গুয়ানিনের জি বোঝাবে আমাদের গুয়ানিন। থাইমিন মানে আমরা বুঝাবো টি, আর সাইটোসিন মানে আমরা বোঝাবো সি দিয়ে বুঝবো আমরা কি? তাহলে সাইটোসিন। তাহলে আমি কি বললাম যে নাইট্রোজেনযুক্ত বেস গঠনের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে পিরিমিডিন, PYRIMIDINE, পিরিমিডিন বেস, বা অনেক সময় পাইরিমিডিনও বলে থাকে। পিরিমিডিন এবং পিউরিন বেস তোমরা মনে কীভাবে রাখবে? গুলিয়ে যেতে পারি যে স্যার পিউরিন বেস আর পিরিমিডিন বেস হয়তো আমরা ভুলে যাব। দেখো, বেঙ্গল এডুকেটার্সের নিনজা টেকনিক মনে রাখো, আমার ম্যাডামও আমাকে বলেছিল এটা পু আর জিএ, পুগা। বাংলায় যদি আমি লিখতে চাই পুগা, পু দিয়ে পিউটাকে আমরা পিউরিন বলছি এখানে, তো এখানে আমরা মনে রাখার জন্য মনে রাখবো পিউ দিয়ে পু আর জিএ পুগা। কি বললাম? পুগা। বেঙ্গল এডুকেটার্সের নিনজা টেকনিক, নাইট্রোজেনযুক্ত বেস মনে রাখার বেস্ট উপায় হচ্ছে পুগা। দেখো, PU মানে হচ্ছে পিউরিন, পিউরিনের মধ্যে আসবে কোনটা? গা। গুয়ানিন, গুয়ানিন মানে জি, অ্যাডেনিন বলতে এ, পুগা। তাহলে বাকিগুলো তাহলে আমাদের তো মোট বেস কটা? 4টা আমাদের বেস পড়ছে। কী কী বেস দেখো, কি বললাম? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এই মোট প্রধান নাইট্রোজেনযুক্ত বেস হচ্ছে 4টি। এই 4টিকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে এ আর জি অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, পিউরিন বেসের মধ্যে, এই জন্য PU দিয়ে আমরা কী মনে রাখতে বললাম? নিনজা টেকনিক পুগা, অর্থাৎ PU দিয়ে পিউরিন, আর গা বলতে জি বলতে গুয়ানিন, আর এ দিয়ে অ্যাডেনিন। আর বাকিগুলো তাহলে আমাদের মনে থাকবে 4টি বেসের মধ্যে। দুটো আমাদের তো মনে থেকেই গেল, কোনটা গো? পুগা, জি দিয়ে গুয়ানিন আর এ দিয়ে অ্যাডেনিন। সেইখানেই আমাদের তাহলে বাকিগুলো কি পড়ে থাকছে? আমরা অ্যাডেনিন আর গুয়ানিন তো জেনে গেলাম কি এরা পিউরিন জাতীয় বেস, আর তাহলে বাকি পড়ে থাকছে কি? আমাদের থাইমিন এবং সাইটোসিন, যেটা হচ্ছে পিরিমিডিনযুক্ত বেস। ক্লিয়ার? বোঝা গেছে তোমাদের? বাস, এবার চলো আমরা মেন টপিকে আমাদের চলে আসি, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্লিয়ার? চলো, এটা আমরা তোমাদের নোট ডাউন করা হয়েছে, মুছে নাও। আর নিনজা টেকনিক অবশ্যই ভুলবে না। পুগা, PU দিয়ে পু, ওটাকে মনে রাখতে বললাম পিউরিন, আর গা বলতে গুয়ানিন আর অ্যাডেনিন। ঠিক আছে, চলো এবার ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের আমি তোমাদের এবার বলি, চমকে দিই, তোমরা প্রায় 70% পড়ে ফেলেছো। যে বেসিক্স কথাগুলো আমি বলছিলাম বা যে ধারণাগুলো তোমাদের দিচ্ছিলাম, সেখানে তোমরা কিন্তু 70% এই ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্বন্ধে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। বুঝলে? এই জন্য এতক্ষণ ধরে তোমাদের এই বেসিক্স বা প্রাথমিক ধারণাগুলো দিচ্ছিলাম। তো দেখো, এবার ক্রোমোজোমের রাসায়নিক উপাদান যদি আমরা দেখতে যাই, একটি কোনো কোষের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমরা প্রথমে দেখেছিলাম। তোমরা বলেছিলে স্যার নিউক্লিয় জালিকা দেখা যায় বা ক্রোমাটিন জালিকাগুলো দেখা যায়। এগুলো কোষ চক্রে আমরা পড়েছিলাম এবং কোষ বিভাজনও হালকাভাবে ধারণা দিয়েছিলাম তোমাদের। এই কোষ বিভাজনের সময় এই ক্রোমোজোমের আকারটা আমরা দেখতে পাই, তাই তো? এখন
ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়তে গিয়ে যদি আমরা হেডিং করি, তোমরা সুন্দর করে নোট ডাউন করো, রাসায়নিক উপাদান বলে একটা হেডিং করো। কার? ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান পড়তে গিয়ে প্রথমত হচ্ছে নোট ডাউন করো, প্রথম ক্লাস আমরা যারা তোমরা দেখোনি, ডেসক্রিপশনে আমাদের প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমি তোমাদের আলোচনা করেছিলাম ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তো এই ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড পড়িয়েছিলাম এই কারণে যে এই রাসায়নিক উপাদান পড়তে গিয়ে আমাদের পড়তে হবে যে প্রথম উপাদান সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, ক্লিয়ার? এবার আমি তোমার ছোট্ট প্রশ্ন করি একটা, যে নিউক্লিক অ্যাসিড বলতে তোমরা কি বোঝো? নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বুঝি স্যার ডিএনএ এবং আরএনএকে। কাকে বুঝি আমরা? ডিএনএ আর আরএনএকে। স্যার ডিএনএ আরএনএ কী লিখে ফেললেন? এগুলো ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। ডিএনএ মানে হচ্ছে, আজকে তোমরা ভালোভাবে লিখে রাখো, ডিঅক্সি। দেখো আমি লিখবো আর তোমরা সব বুঝতে পারবে যে কেন স্যার এগুলো বলেছিল আগেরগুলো। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে এখানে বলবো আমরা রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, এ দিয়ে অ্যাসিড। বোঝা গেল? তো ডিঅক্সি, ডি থেকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ, আর আর থেকে আমরা মনে রাখবো রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার আমি তোমাদের একটু মনে করে দিই জাস্ট, এই যে রাইবোজ সুগার আমরা বললাম তোমরা পড়বে দুটো টার্ম, একটা পড়বে রাইবোজ আর একটা পড়বে ডিঅক্সি রাইবোজ। দেখো এখানে দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বুড়িয়ে যাওয়াটা এখানে নেই রাইবোজ, কারণ এখানে নামের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে আলাদা করা হয়েছে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর দেখো এখানে রাইবোজ, বুড়িয়ে যাওয়াটা নেই, কারণ এখানে নামকরণের ক্ষেত্রে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। বোঝা গেল? তাহলে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। স্যার নিউক্লিক অ্যাসিড দুই প্রকারে হবে তোমরা বললে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আমাদের আরএনএ। ডিএনএর ফুল ফর্ম কী লিখেছি আমি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএর ফুল ফর্ম লিখেছি আমি রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তারপরে এই ক্রোমোজোম কিছু প্রোটিন নিয়ে গঠিত হবে, যেটা বলেছিলাম। এই ক্রোমোজোমের মধ্যে দেখতে গেলে দেখব যে ডিএনএ কিছু প্রোটিন জাতীয় অংশকে ঘিরে পরপর পেঁচিয়ে পেঁচিয়ে, যে আমরা যে বইয়ের ছবিটা দেখতে পাচ্ছি এক্স আকৃতির ক্রোমোজোম, সেটা কিন্তু আকার ধারণ করে কখন? কোষ বিভাজনের সময়। ঠিক আছে, তাহলে সেখানে একটা নিশ্চয় প্রোটিন বলে একটা টার্ম পড়েছিলাম, যে প্রোটিন ছাড়া এই ডিএনএটার গঠন আমরা কিন্তু বলতেই পারবো না। এই প্রোটিন আমরা পড়তে গেলে এখানে প্রোটিনের আবার দুটো ভাগ পড়তে হবে আমাদের। ঠিক আছে, একটা পড়তে হবে আমাদের হিস্টোন জাতীয় প্রোটিন। কি পড়তে হবে? হিস্টোন জাতীয় প্রোটিন। হিস্টোন জাতীয় প্রোটিন বলতে কি বুঝি? ক্ষার জাতীয় প্রোটিন। ক্ষার জাতীয় প্রোটিন। ঠিক আছে, নেক্সট হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন বলতে হিস্টোন জাতীয় হিস্টোন জাতীয় বলতে আমরা কি বুঝবো? ক্ষার জাতীয়। এবং নন হিস্টোন জাতীয় বলতে আমরা বুঝবো আম্লিক জাতীয় প্রোটিন। তোমাদের আমি প্রথম একটা প্রশ্ন করি এইখানে উপাদান পড়াতে গিয়ে, যে প্রোটিন মানে কি বোঝো তোমরা? বলো, প্রোটিন মানে তোমরা কি বোঝো? প্রোটিন মানে আমরা বলি যে অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তোমরা ক্লাস 9 অবশ্যই পড়েছো, আমি তোমাদের আবার মনে করে দিই, চাপের কিছু ব্যাপার নেই। যে প্রোটিন বলতে প্রোটিনের গঠনগত বা কার্যগত একক বলা হয় অ্যামাইনো অ্যাসিডকে, কারণ অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর বসে
প্রোটিন তৈরি করে। ক্লাস 10 এতটুকু তোমার দরকার যে প্রোটিন সম্বন্ধে জানতে গেলে যে প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কী হবে? অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর যুক্ত হয়ে কী তৈরি করবে? আমাদের এই প্রোটিন। এই প্রোটিনের মধ্যে এখানে পড়তে হবে হিস্টোন জাতীয় প্রোটিন বা ক্ষার জাতীয় প্রোটিন, আর এখানে পড়তে হবে নন হিস্টোন প্রোটিন বা আম্লিক প্রোটিন। ক্লিয়ার? তাছাড়াও এই ক্রোমোজোমে কিছু ধাতব উপাদান থাকে, কিছু ধাতব উপাদান থাকে বা ধাতব আয়ন থাকে, ধাতব আয়ন থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই দুই ধরনের ধাতব আয়ন ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের এই প্রধান 3টি রাসায়নিক উপাদান কি কি? নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত হবে, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ এবং আরএনএ। দ্বিতীয়ত হচ্ছে কিছু প্রোটিন জাতীয় পদার্থ নিয়ে গঠিত হবে, তার মধ্যে হিস্টোন জাতীয় প্রোটিন আর হচ্ছে নন হিস্টোন জাতীয় প্রোটিন এবং কিছু ধাতব আয়ন। এবার আমরা প্রত্যেকটাই ডিটেলসে আলোচনা করব যে ডিএনএ কি, আরএনএ কি, প্রোটিনের মধ্যে হিস্টোন জাতীয় প্রোটিন কোনগুলি এবং ধাতব আয়ন সম্বন্ধে আমরা ডিটেলসে পড়ব। ঠিক আছে, তো তোমরা এটা সুন্দর করে নোট ডাউন করে নাও। আমরা একটা একটা করে পার্ট ধরবো, আলোচনা করা। আমি তোমাদের তো বলেই ফেললাম যে তোমরা প্রাথমিক থেকে যে শুনে আসছো ক্লাসগুলো, তাতেই 70% আমাদের ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র তোমাদের এখন আমাকে নোট ডাউন করাতে হবে এবং তোমাদের নোটবুকটাও তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? চলো এটা মুছে নিই। দেখো, প্রথমত আমরা পড়ব নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে। প্রথমত পড়ব নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে। নিউক্লিক অ্যাসিড বলতে প্রধানত আমরা বুঝি ডিএনএ বা আরএনএ। তো প্রথম পয়েন্টটা হচ্ছে আমরা ডিএনএ সম্বন্ধে পড়ব। একদিকে লিখি ডিএনএ। তোমরা এর আগেই জানো যে ডিএনএকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। প্রিভিয়াস ক্লাসেও হালকা আলোচনা করেছিলাম এবং পরবর্তীতেও করব। কি হয়? ডিএনএর মধ্যে জিন থাকে। কি থাকে? ডিএনএর মধ্যে জিন থাকে। জিন কি? ডিএনএর একটি অংশ যে নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করবে। আমাদের যে দেহের বা মানবিক যে চরিত্র গঠন হবে বা দেহ গঠন হবে, তার প্রত্যেকটা বৈশিষ্ট্য তো আমাদের একটা করে। এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য দেহের মধ্যে কিছু প্রোটিনের দরকার হয়। কিসের দরকার হয়? আমাদের প্রোটিনের দরকার হয়। আর সেই প্রোটিনটা তৈরি হয় আমাদের এই ডিএনএর জিন থেকে। ঠিক আছে, তো সেই জন্য ডিএনএকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। তো আজকে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়তে গিয়ে আমাদের পড়তে হবে এই ডিএনএটা অ্যাকচুয়ালি কী। তো ডিএনএর ফুল ফর্ম আমরা অলরেডি লিখে ফেলেছিলাম। কি লিখেছিলাম? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। বুঝতে পারছি তাহলে ডিএনএ কেন হয়েছে ডিএনএ। ডিএনএ ডিএনএ ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ দুটি তন্তু দ্বারা গঠিত। পড়েছিলাম এর আগের দিন যে দুটি তন্তু পরপর একে অপরে পেঁচিয়ে অবস্থান করে, তাই না? তো ডিএনএ প্রথম পয়েন্ট লিখে রাখো যে দুটি তন্তু দ্বারা গঠিত বা তন্ত্রী দ্বারা গঠিত, বলা হয় তন্ত্রী বা স্ট্র্যান্ড। দুটি তন্ত্রী দ্বারা গঠিত হয়। ক্লিয়ার? দ্বিতীয়ত এই ডিঅক্সি, তোমাদের বললাম যে দুরকম রাইবোজোমের কথা পড়বো আমরা। ডিঅক্সি রাইবোজ কথাটা থেকে আমরা বুঝবো যে এটি ডিঅক্সি রাইবোজ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ডিঅক্সি রাইবোজ দ্বারা গঠিত। ডিঅক্সি রাইবোজ সুগার দ্বারা গঠিত। এটাকে শর্টকাটে লিখলাম ডিঅক্সি রাইবোজ সুগার। প্লাস আর কি নিয়ে গঠিত হবে? এই যে দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম নাইট্রোজেন বেস, তোমাদের মনে আছে নিশ্চয়ই। প্লাস নাইট্রোজেন বেস। তাহলে ডিএনএ যদি উপাদান বলতে যাই এবার যে ডিএনএ কী নিয়ে গঠিত, তাহলে প্রথম পয়েন্ট তোমরা কি বলবে? এটি ডিঅক্সি রাইবোজ সুগার নিয়ে গঠিত। সুগার বলতে শর্করাকে বোঝাতে চাইছি আমি। আর দ্বিতীয়ত নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কী পড়লাম? নাইট্রোজেন বেস আমরা কী কী পড়লাম? অ্যাডেনিন, কী গো? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। সবগুলো কিন্তু প্রথম টার্মটা শুধু লিখলাম। অ্যাডেনিনের এ, গুয়ানিনের জি, থাইমিনের টি, সাইটোসিনের সি। ঠিক আছে? প্লাস এখনও শেষ হয়নি কিন্তু,
তো এগুলো পড়লে না আর পড়ালাম তো যে হ্যাঁ কী কী কোনটা ডিঅক্সি রাইবোজ, কোনটা নাইট্রোজেনযুক্ত বেস বললাম। তো আমি তোমাদের একটু বললাম 70% আমাদের পড়া হয়ে গেছে, জাস্ট তো শুধু তোমাদের এখন নোট ডাউন করতে হবে। তারপরে একটা মনে রাখবে ফসফেট গ্রুপ থাকবে, ফসফেট থাকবে বা ফসফেট গ্রুপ থাকবে, যেটা আসবে ফসফরিক অ্যাসিড থেকে। কি থেকে? ফসফরিক অ্যাসিড থেকে। ফসফরিক অ্যাসিড থেকে এই ফসফেট গ্রুপটা, এই গ্রুপ বললাম তোমার ধারণা আছে তো, গ্রুপ তোমরা কি বোঝো, COOH মানে কি বোঝো তোমরা? নিশ্চয়ই এটা অ্যাসিড গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, এটা বোঝো তো নাকি? COH এটা কি গ্রুপ গো? অ্যাসিড গ্রুপ, তোমরা পড়েছো 9-এ। OH মানে আমরা অ্যালকোহল গ্রুপ বুঝি তো, অ্যালকোহল গ্রুপ। সেরকমই ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট এখানে এসে যুক্ত হবে, তার ফলে গঠিত হবে আমাদের DNA। এই তিনটেকে ডিঅক্সি রাইবোজ বা রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস আর ফসফেট, এই তিনটে নিয়ে গঠিত হবে আমাদের DNA। বোঝাতে পারলাম আমি এতটুকু? বেশ, নেক্সট আমরা লিখব ডিএনএর গঠন হেলিক্স প্রকৃতির। ডিএনএর গঠন হেলিক্স বা হেলিক্যাল বা প্যাঁচানো মতো, হেলিক্স বা প্যাঁচানো গঠন। এখানে তোমার নোট ডাউন করবে কীরকম, যে ডিএনএর গঠনটি হচ্ছে হেলিক্স আকৃতির বা প্যাঁচানো সিঁড়ির মতো গঠন। সিঁড়িটা ছুটে গেছে এখানে, প্যাঁচানো সিঁড়ির মতো গঠন। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমরা কি বললাম? প্যাঁচানো সিঁড়ির মতো গঠন। এবার এর সঙ্গে সঙ্গে যদি আমরা RNA পড়ি, যদি আমি বলি এবার RNAর সঙ্গে ডিএনএর মধ্যে পার্থক্য কী হবে স্যার? ডিএনএ তো বললেন দুটো আমার প্রাথমিকভাবে পার্থক্য বুঝতে পারলাম, যেটা হচ্ছে বললেন যে ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে, আর RNAর ক্ষেত্রে বললেন শুধুমাত্র রাইবোজ সুগার থাকবে। ঠিক আছে, শুধুমাত্র আমি যদি এখানে ডিটাকে কেটে আর করি তো কী কী আমরা চেঞ্জ করতে পারি? আমরা কি বললাম এখানে? শুধুমাত্র যে ডিএনএ কেটে, দেখো তোমার নোট ডাউন করো, RNA। তো এখানে তাহলে কি থাকবে? এখানে শুধুমাত্র আমাদের থাকবে ডিঅক্সিটা থাকবে না, কি থাকবে? রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো, বোঝা গেল? রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে দুটি তন্তু দ্বারা গঠিত হবে না, RNA কি হবে আমাদের? শুধুমাত্র একটি তন্তু দ্বারা গঠিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। ঠিক আছে, এটা কি বললাম? RNA ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটি একটি তন্তু দ্বারা গঠিত। এবং এখানে আমরা লিখেছিলাম ডিঅক্সি রাইবোজ, এখানে ডিঅক্সি থাকবে না, শুধুমাত্র কি থাকবে এখানে? রাইবোজ সুগার প্লাস কি থাকবে? নাইট্রোজেন বেস তো থাকবে ঠিকই কথা, কিন্তু এখানে একটা চেঞ্জ হবে, যেটা থাইমিনটা রিপ্লেসমেন্ট হয়ে ইউরাসিল থাকবে, যেটা আমাদের এটিও একটি নাইট্রোজেনযুক্ত বেস, যেটার নাম ইউরাসিল। কি বললাম? ইউরাসিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ডিএনএর থাইমিনের পরিবর্তে RNA ক্ষেত্রে কি থাকবে? ইউরাসিল নামক ক্ষার থাকবে আমাদের, প্লাস ফসফেট গ্রুপ বা ফসফেট। এই তিনটে উপাদান নিয়ে গঠিত হবে RNA। পার্থক্য কি? যে ডিএনএ ক্ষেত্রে কী ছিল আমাদের? ডিঅক্সি রাইবোজ সুগার ছিল, কিন্তু এখানে দেখো আমরা কী লিখলাম? রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেনযুক্ত বেস, কিন্তু পার্থক্য কোনটা হবে? যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। RNAতে সবসময় মনে রাখবো, RNAতে থাইমিনের পরিবর্তে কি থাকবে? ইউরাসিল থাকবে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল বেস থাকবে। এটি আর প্যাঁচানো স্ট্রাকচার হবে না, এটা রৈখিক স্ট্রাকচার হবে, সরল রৈখিক স্ট্রাকচার। যেহেতু এটি কি একটি তন্তু দ্বারা গঠিত, তার জন্য আমি এটা কি বললাম? এর হবে রৈখিক গঠন। বোঝা গেল? তৃতীয়ত হচ্ছে এই ক্রোমোজোমের আরেকটি আমরা পার্ট পড়লাম, যেটা নেক্সটটা ছিল আমাদের প্রোটিন। এই প্রোটিন বলতে হিস্টোন জাতীয় প্রোটিন পড়লাম এবং নন হিস্টোন জাতীয় প্রোটিন, সে ভাগগুলো আমরা পড়ব। এই প্রোটিন টার্মটা যেটা বললাম ওটা কেটে ওটা অ্যাড করতে হবে না, এখানে ডিএনএ গঠনটা বোঝাতে হবে।
এবার যদি স্যার দেখো এবার বুঝতে পারলে যে ডিএনএ আর আরএনএর মেন ব্যাপারগুলো কি, যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান পড়ার সময় প্রথমটা আমরা পড়লাম নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা ডিএনএ একটা আরএনএ। তো ডিএনএ গঠন পড়ার সময় আমরা কী বললাম, যে ডিএনএ দুটি তন্তু দ্বারা গঠিত। দ্বিতীয়ত বলেছিলাম ডিঅক্সি রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস কী কী, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল প্লাস ফসফেট, তাই তো। কিন্তু আরএনএর ক্ষেত্রে দেখো আরএনএ হচ্ছে কি বললাম, যে ও রাইবোজ সুগার দ্বারা গঠিত হবে, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে একটি তন্তু দ্বারা গঠিত। আর মেন পার্থক্য হচ্ছে নাইট্রোজেন আর ডিএনএ আর আরএনএর মধ্যে, যে ডিএনএর মধ্যে থাইমিন থাকে কিন্তু আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল বেস থাকে। এবার যদি আমাকে প্রশ্ন করো যে স্যার এখানে বললেন রৈখিক গঠন, আবার ডিএনএর হেলিক্স গঠন, হেলিক্স গঠনটা কীরকম, প্যাঁচানো সিঁড়ির মতো বললেন। ঠিক আছে, দেখো ঠিকই শুনেছো তোমরা, যে ডিএনএ ঠিক হেলিক্স আকৃতির বা প্যাঁচানো সিঁড়ির মতো। এটা মুছে দিই। এবার আমরা পড়বো যে ডিএনএর গঠন আর আরএনএ গঠনের মধ্যে পার্থক্যটা কী, দেখতে অ্যাকচুয়ালি কীরকম হয়। ঠিক আছে, তাহলে মেন জিনিসগুলো যদি আমি বলতে চাই যে ডিএনএ আর আরএনএর মধ্যে পার্থক্য তোমরা কীভাবে লিখবে, এখান থেকে কিন্তু ডিএনএ বা আরএনএর মধ্যে পার্থক্য ইজিলি করতে পারে। যেভাবে আমি লিখলাম ওভাবে জাস্ট মেন পয়েন্টগুলো লিখলে কিন্তু তোমাদের পার্থক্যগুলো হয়ে যাবে। দেখো তোমরা ল্যাডার দেখেছো, ল্যাডার বা যাকে বাংলায় বলা হয় মই, যে সিঁড়ি টাইপের, যে উপরে উঠতে হেল্প করে কীরকম, যেটা যদি আমাদের বাড়ি হয় তো বাড়ির ছাদে উঠতে গেলে আমাদের এরকমভাবে একটা মই ফেলা হয় বা ল্যাডার ফেলা হয়, তো এরকমভাবে মাঝখানে পা দিয়ে তোমরা আমার চেপে উপরে উঠে যাই, ল্যাডার বলে এটাকে। তো এটাকে যদি আমরা ল্যাডারটাকে বড় করে আঁকতে চাই তাহলে ডিএনএ গঠনটা তোমরা বোঝাতে পারবো। দেখো এরকম একটা লম্বা ল্যাডার হয়তো নাকি, বা মই হয় ল্যাডার। তো ল্যাডারের মধ্যে এরকম ধাপ ধাপ থাকে, ধাপ ধাপ থাকে, তো যেখানে আমরা কি করি, পা দিয়ে আমরা উপরে উঠে যাই। ঠিক ডিএনএর গঠনও কিন্তু ঠিক এরকমই, দুটি তন্তু। এই যে আমরা বলেছিলাম যে এরকমভাবে ডিএনএ পরপর পেঁচিয়ে অবস্থান করে, বা আমরা যেভাবে আঁকতে চাই ডিএনএকে এরকমভাবে, এরকম এরকম। আর একটা স্ট্যান্ড যদি আমরা আঁকি এই 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 এই, বুঝতে পারছো যে ডিএনএর দুটি স্ট্র্যান্ড নিয়ে গঠিত বা দুটি তন্ত্রী নিয়ে গঠিত। একটা ব্ল্যাক দিয়ে বোঝাতে চেয়েছি আমি একটা, আর একটা আমি রেড কালার দিয়ে বোঝাতে চেয়েছি। দেখো তো এরকম হচ্ছে আমাদের নর্মাল র্যাডার। ঠিক আছে, আর আমি তোমাদের র্যাডার বোঝাতে বা ডিএনএর গঠন বোঝাতে গিয়ে একটা ইরেজারকে কিন্তু একটা বেশ র্যাডারের মতো করে আঁকার চেষ্টা করি। তোমার নিশ্চয় দেখতে পাচ্ছ নর্মালি এরকম আছে স্ট্রাকচারটা। ঠিক আছে, তো এই গঠনটাকে যদি আমি তোমাদের এরকম করে বাঁকিয়ে এভাবে হেলিক্যাল করে টান নিই তাহলে কীরকম মনে হচ্ছে, প্যাঁচানো সিঁড়ির মতো মনে হচ্ছে না? এক্স্যাক্টলি দেখতে পাচ্ছ তো, এরকম প্যাঁচানো হয়ে যাচ্ছে। তো ঠিক এরকমই এই র্যাডারটা যদি এটা আমি ধরে ইরেজারের মতো করে টান নিতে চাই তাহলে কীরকম হবে, ঠিক এরকম একটা স্ট্রাকচার আমাদের চলে আসবে। বোঝা গেল? তাহলে এটা স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি হয় কীভাবে, আমি তোমাদের কি বললাম যে একটি ডিএনএ কী নিয়ে গঠিত হবে, রাইবোজ, রাইবোজ সুগার তো নিশ্চয়ই নয়, কি ডিঅক্সি রাইবোজ সুগার। তো আমি এখানে আর দিয়ে শুধুমাত্র কি লিখবো না, শুধুমাত্র আমি লিখবো এখানে সুগার। সুগারের সঙ্গে কী থাকবে বলেছিলাম, নাইট্রোজেনযুক্ত বেস, আর কি থাকবে আমাদের ফসফেট। বোঝা গেল? এরকম তো থাকে গঠনগুলো আমাদের, আর তোমার স্ট্রাকচারগুলো তোমাদের পরবর্তীতে ভালো করে পড়বে। তো মাঝখানে কি থাকবে আমাদের, সুগার বা শর্করা, এবং একদিকে থাকবে আমাদের নাইট্রোজেনযুক্ত বেস। আর ডিএনএর ক্ষেত্রে নাইট্রোজেনযুক্ত বেসগুলো আমি কি বললাম, কী কী থাকবে ডিএনএর ক্ষেত্রে, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। কিন্তু আরএনএর ক্ষেত্রে কি হবে, আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে এখানে কি চলে আসবে, ইউরাসিল। কি চলে আসবে, ইউরাসিল। আর বাকিগুলো সেমই থাকবে, শুধু পরিবর্তন কী হবে, আর এর ক্ষেত্রে ইউরাসিল চলে আসবে। কার পরিবর্তে, থাইমিনের পরিবর্তে। তো এই গঠন যে আমরা বললাম যে মইয়ের মতো স্ট্রাকচার, প্যাঁচানো সিঁড়ির মতো স্ট্রাকচার কীভাবে হচ্ছে, এই যে আমার হেলিক্যাল স্ট্রাকচারটা আমরা এখানে এঁকেছি, এখানে আমাদের থাকে মেনলি ব্যাকবোনে সুগার। কি থাকে এখানে আমাদের, সবগুলোতে সুগার থাকে। বোঝা গেল? আমি বোঝাচ্ছি এক্ষুনি, দেখো এগুলো হচ্ছে আমি সুগার বোঝাতে চাইছি তোমাদের, রাইবোজটা। ক্লিয়ার? এবার এদিকে দেখো রাইবোজের পাশে কী আছে আমাদের, বললাম নাইট্রোজেনযুক্ত বেস। ধরো নাও সাপোজ
নাইট্রোজেনযুক্ত বেস এখানে অ্যাডেনিন আছে। আবার এই স্ট্র্যান্ডে সুগারের সঙ্গে থাইমিন আছে। বোঝা গেল? কী আছে বোঝাতে চাইলাম আমি, যে এই ডবল স্ট্যান্ডে কেন সিঁড়ি প্যাঁচানোর মতো হয়েছে। প্রথমত যে দুটি তন্তু দেখতে পাচ্ছি, তন্তুর ব্যাকবোন অর্থাৎ যে মিডিলে থাকবে কি আমাদের সুগার, দুদিকে কি থাকবে সুগার, আর একদিকে থাকছে আমাদের নাইট্রোজেনযুক্ত বেস। দেখো থাইমিন নাইট্রোজেনযুক্ত বেস, অ্যাডেনিন হচ্ছে আমাদের নাইট্রোজেনযুক্ত বেস, আর এদিকে থাকবে আমাদের ফসফেট, এদিকে কী থাকবে আমাদের ফসফেট। এভাবে প্রত্যেকটাতেই এখানে যদি আমি সুগার কল্পনা করতে, সুগারের পাশে আমি এখানে কল্পনা করো, ধরো এখানে আমাদের গুয়ানিন আছে, আর এদিকে আছে আমাদের সাইটোসিন, এদিকে ফসফেট, এদিকে ফসফেট। এই জন্য এই স্ট্রাকচারগুলো পরপর হেলিক্যাল স্ট্রাকচার হয়ে যায়। এভাবেই আমাদের অবস্থান করে ডিএনএর মধ্যে। কোনগুলো? সুগার, ফসফেট, এদিকে হচ্ছে আমাদের নাইট্রোজেনযুক্ত বেস। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে স্যার বললেন যে ধাপগুলো কীভাবে বানাবেন। এই ধাপগুলো দেখো, এই নাইট্রোজেনযুক্ত বেসগুলো অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দ্বিবন্ধন আবদ্ধ থাকে। এই দ্বিবন্ধন বলতে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এগুলো কি হচ্ছে? এগুলো হাইড্রোজেন বন্ধন। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দ্বিবন্ধন করবে, কি করবে? দ্বিবন্ধন করবে। এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ত্রিবন্ধন করবে। বোঝা গেল? এই যে এখানে আমি বললাম এই ধাপগুলো আঁকবো। দেখো অ্যাডেনিন তাহলে থাইমিনের সঙ্গে কটা বন্ধনে আবদ্ধ থাকবে? 2 বন্ধনে আবদ্ধ থাকবে। আমি দুটো বন্ধনকে বোঝানোর চেষ্টা করি। অ্যাডেনিন কার সঙ্গে? থাইমিনের সঙ্গে কত বন্ডে থাকবে? দ্বিবন্ডে। আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে এই নাইট্রোজেন বেসগুলো দেখো আমাদের এখন মোটামুটি যুক্ত হয়ে গেল না? এগুলো পরপর ধাপের মতো কাজ করে বলেই স্ট্রাকচারটা আমরা লিখলাম ডিএনএর হেলিক্স বা প্যাঁচানো সিঁড়ির মতো স্ট্রাকচার। বোঝা গেল? ক্লাস 10-এ এতটুকুই তোমাদের বুঝতে হবে। 11-12 আরও ভাস্টভাবে বোঝানো যায় যে কী করে ফসফেট যুক্ত হচ্ছে, কী করে আমাদের সুগারের সঙ্গে নাইট্রোজেনযুক্ত বেসগুলো যুক্ত হচ্ছে। তো এই জন্যই আমরা বললাম যে ডিএনএর গঠন হেলিক্যাল বা প্যাঁচানো সিঁড়ির মতো। তোমরা ইংরেজিতে বোঝাতে চেষ্টা করলাম যে আমরা লম্বা র্যাডার আছে, র্যাডারের যে আমাদের দুটো বাহু বা দুটো যে হাতল বলি আমরা, যদি এই ল্যাডারে যদি আমরা দুটো বাহু কল্পনা করি, তাহলে এই বাহুর মাঝখানে কি থাকবে আমাদের? প্রথমে বলো কি থাকবে? দুই দিকে থাকবে সুগার, সুগারে একদিকে কী থাকবে? ফসফেট, এদিকেও ফসফেট। আর এখানে যেহেতু 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, একদিকে যদি অ্যাডেনিন থাকে, তাহলে অ্যাডেনিনের সঙ্গে যুক্ত হওয়ার মতোই নাইট্রোজেন বেস আসতে হবে। তাহলে এখানে কে আসবে? অলওয়েজ অ্যাডেনিন থাইমিনের সঙ্গে বন্ধন করবে। কখনো অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে বন্ধন নর্মালি করবে না। যদি করে তাহলে সেখানে মিউটেশন বা রোগের সম্ভাবনা থাকতে পারে। তাহলে নিশ্চয়ই এদিকে আমাদের থাইমিন আসবে। তাহলে তো আমাদের সিলটা তৈরি হবে ধাপে ধাপে। তাহলে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে আমাদের কি বন্ড হবে? ডবল বন্ড। দ্বিতীয়ত যদি আবার এখানে একটা সুগার থাকে, সুগারের মধ্যে দেখা গেল যে কি আছে এখানে, এদিকে নাইট্রোজেনযুক্ত বেসটা হচ্ছে গুয়ানিন, তাহলে এদিকে কী থাকবে? জি এর সঙ্গে কে বন্ধন করবে? সি, সাইটোসিন। এদিকেও তাহলে সাইটোসিন থাকবে। এখানে হচ্ছে আমাদের সুগার, এদিকে ফসফেট। তাহলে গুয়ানিন আর সাইটোসিন তাহলে কত বন্ড করবে? গুয়ানিন আর সাইটোসিন স্যার ত্রিবন্ধন করবে। কি বন্ধন করবে? ত্রিবন্ধন। এটাকেই জাস্ট ঘুরালেই এইরকম স্ট্রাকচার একটা আমাদের দাঁড়াবে। কীরকম? তোমাদের আমি আবার ইরেজার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা আমাদের ইরেজারকে আমরা ল্যাডার রেখেছি। আমাদের এই যে ব্লু কালার এখানে আমাদের কী আছে? সুগার আছে। এটাকে জাস্ট যদি আমি এরকম করে ঘোরানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছ তোমরা হেলিক্যাল হচ্ছে না? হচ্ছে হেলিক্যাল। এই হেলিক্যাল স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের ডিএনএর স্ট্রাকচার। আর যদি এখানে আরএনএ পড়তে চাই, তাহলে আরএনএ আমরা কি বললাম যে একটি মাত্র স্ট্র্যান্ড বা তন্তি দ্বারা গঠিত হবে। কীরকম? আমাদের যেখানে দুটো স্ট্র্যান্ড গেছিলাম ল্যাডারের, এখানে দুটো ল্যাডার থাকবে না, শুধুমাত্র কি থাকবে? একটি তন্তু বা একটি স্ট্র্যান্ড থাকবে। আর আরএনএ ক্ষেত্রে পার্থক্য কী হবে? যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এরপরে নেক্সট যেটা আমাদের টপিক পড়তে হবে সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে প্রোটিন পার্টটা। ঠিক আছে? এই প্রোটিন পার্টটা পড়তে গেলে পড়তে হবে প্রোটিন আমাদের কি বললাম? হিস্টোন জাতীয় প্রোটিন এবং নন হিস্টোন জাতীয় প্রোটিন। এবার যদি আমরা প্রোটিন সম্বন্ধে পড়ি, তাহলে এই প্রোটিন সম্বন্ধে পড়তে গিয়ে তোমাদের প্রথমে বর্ণনা করলাম যে একটা হচ্ছে হিস্টোন জাতীয় প্রোটিন, আর একটা হচ্ছে নন হিস্টোন জাতীয় প্রোটিন। ক্লিয়ার?
এই হিস্টোন প্রোটিন 5 প্রকারের হয়। হিস্টোন প্রোটিন 5 প্রকারের হয়। কীরকম? H1, H2A, H2B, H3, H4, H4 হিস্টোন প্রোটিন। এই তোমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট আবিষ্কারের উপর ডিপেন্ড করে বিজ্ঞানীদের দেওয়া নাম, ঠিক আছে? তো দেখো H1, H2A, H2B, H3, H4 এই 5 প্রকারের হিস্টোন জাতীয় প্রোটিন ক্রোমোজোমের মধ্যে দেখা যায়। নোট ডাউন করো যে প্রোটিনের মধ্যে হিস্টোন জাতীয় প্রোটিন 5 প্রকারের দেখা যায়। এক হচ্ছে H1, H2A, H2B, H3 এবং হচ্ছে H4। এই 5 ধরনের হিস্টোন প্রোটিন দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে আমরা পড়ছি আম্লিক জাতীয়, আর একটা হচ্ছে আমাদের ক্ষার জাতীয় প্রোটিন। এই হিস্টোন প্রোটিন 8টি অক্টামার নিয়ে গঠিত হয়। 8টি অক্টামার নিয়ে গঠিত হয়। এটা তোমাদের এক্সট্রা নলেজের জন্য, ফর জেই অর নিট, ফর নিট বা যে কোনো পরীক্ষা তোমাদের। এটা হচ্ছে তোমাদের এক্সট্রা ইনফরমেশন কার জন্য? তোমাদের নার্সিং বা মেডিকেল লাইনে যাওয়ার জন্য, নিট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই কোশ্চেনটা হয় যে হিস্টোন 8টি অংশ নিয়ে গঠিত, যাকে ইংরেজিতে বলা হয় অক্টামার। 8টি অংশ নিয়ে গঠিত হিস্টোন প্রোটিন। এবার যদি আমরা হিস্টোন জাতীয় প্রোটিন পড়ি বা ক্ষার জাতীয় প্রোটিন পড়ি, তাহলে উদাহরণ আমরা হিসেবে লিখতে পারি ক্ষার জাতীয় প্রোটিনের মধ্যে আর্জিনিন, দ্বিতীয়ত হচ্ছে হিস্টিডিন। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কারণ এগুলো তো প্রোটিন কী দ্বারা গঠিত হবে? অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হবে। তো সেই প্রোটিনগুলি যদি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, তাহলে সেই প্রোটিনটার নাম আমরা কি বলবো? হিস্টোন জাতীয় প্রোটিন। আর যেটা নন হিস্টোন জাতীয় প্রোটিন অর্থাৎ আম্লিক জাতীয় প্রোটিন, কি বলবো এটাকে আমরা? আম্লিক জাতীয় প্রোটিন। এর মধ্যে উদাহরণ যদি আমরা লিখতে চাই তাহলে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড। নেক্সট আরেকটা উদাহরণ লিখতে পারি আমরা টাইরোসিন। এই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো নামগুলো, হ্যাঁ, তোমরা নোট ডাউন করো ভালো করে। যে হিস্টোন জাতীয় প্রোটিন 8টি অক্টামার নিয়ে গঠিত। দ্বিতীয়ত হচ্ছে এই প্রোটিনগুলো মেনলি বেশিরভাগই ক্ষারীয় প্রোটিন হয়। কি হয়? ক্ষারীয় প্রোটিনগুলো কী হবে? আর্জিনিন আর হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। যেগুলো নন হিস্টোন, যেগুলো অর্থাৎ আম্লিক জাতীয় প্রোটিন, সেগুলো হচ্ছে ট্রিপ্টোফ্যান বা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। ক্রোমোজোম কিছু ধাতব আয়ন নিয়ে গঠিত হয়। ক্লাস 10 তোমরা শুধু নামটাই আমাদের মনে রাখতে হবে। ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন নিয়ে গঠিত হয় ক্রোমোজোম। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে, এবং তোমরা আরও কীভাবে ক্লাস করতে চাও সেটাও জানাও। আর আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখো, স্কিপ করিও না, নাহলে তোমাদেরই লস হবে। এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ।